আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। সো ফাইনালি আজকে আমরা সেই কাঙ্ক্ষিত গল্পের শেষ পর্ব শুনবো। সো আসো গল্প শুরু করা যাক। কিন্তু আমাকে দেওয়া কষ্টগুলো তাদের দেওয়া ভালোবাসার কাছে নিমেষেই হার মেনে নিবে। সেই ছোটবেলায় আমি যখন স্কুলে পড়তাম তখন আব্বু আমাকে ঘাড়ে করে স্কুলে নিয়ে যেতেন। যদিও গাড়ি ছিল, আবার যখন স্কুল ছুটি থাকতো তখন তিনি আমাকে ঘাড়ে করে শিশু পার্কে নিয়ে যেতেন। আমাকে আনন্দ দেওয়ার জন্য তিনি নিজেই আমার সাথে খেলতেন। আম্মুর কথা আর কি বলবো, আম্মু ভাইয়ের থেকেও আমাকে বেশি ভালোবাসতো। যদিও একটা মিথ্যা কারণে তারা আমাকে ভুল বুঝেছিল, কিন্তু আমার বাবা মায়ের জায়গায় যে কোনো বাবা মা থাকলে একই কাজ করত। আমার মনেও তাদের প্রতি একটা অভিমান ছিল, যে অভিমানের জন্য আমি তাদের কাছে ফিরে যেতে পারিনি। কিন্তু গতকাল সামিয়ার কথা দ্বারা সেই অভিমান আমার মন থেকে দূরে চলে গেছে। যদি আমার ছেলে এরকম মিথ্যা নাটকের সম্মুখীন হতো আর আমি সেই মুহূর্তে কি করতাম, নিশ্চয়ই এরকম করতাম যেটা আমার আব্বু আম্মু আমার সাথে করেছে। এসব ভেবে বুঝলাম আসলে আব্বু আম্মুর এখানে কোনো দোষ নেই। তাছাড়া তারা অনেক কষ্ট পেয়েছে। জীবনের শেষ পর্যায়ে তাদের একটু হাসি খুশি রাখা প্রতিটা সন্তানের কর্তব্য। এরপরে আমি ভাবির কাছে এসে বললাম, ভাবি কেমন আছো? ভাবি মুচকি হেসে বলল, আগে ভালো ছিলাম না, কিন্তু এখন আমার ভাইয়াকে পেয়ে ভালো আছি। কপালে চুমু দিয়ে বলল, এই কি অবস্থা করেছো শরীরের? আমার যা সামিয়াকে উদ্দেশ্য করে বলল, তোমার ঠিকমতো যত্ন করে না নাকি? ভাবির কথা শুনে আমার বাসাতে হাসির রোল পড়ে গেল। আমি আর সামিয়া মাথা নিচু করে আছি। আমি লজ্জা লজ্জা মাখা মুখে বললাম, আরে ভাবি তেমন কিছু না। ভাবি বলল, বুঝি বুঝি দেবরজি, সব বুঝি। আমি ভাইয়ার কোলের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বললাম, আচ্ছা ভাবি এই বাচ্চাটাকে? ভাবি বলল, এটা হলো তোমার একমাত্র আদরের ভাতিজা আব্দুল্লাহ আল রাফি চৌধুরী। আমি বললাম, বাহ খুব সুন্দর তো। ভাবি বলল, দেখতে হবে না ভাতিজাটা কার? আমি মুচকি হেসে বললাম, আব্বু বলল, এসব কথা এখন বাদ দিয়ে এখন বলো তোমরা বিয়ে করেছো কবে? আব্বুর কথা শুনে তেমন অবাক হলাম না, কারণ যে কেউ আমাকে আর সামিয়াকে দেখে মনে করবে আমরা দুজন হাজবেন্ড এবং ওয়াইফ। আমি আব্বুকে বললাম, আব্বু আমরা এখনো বিয়ে করিনি। আব্বু অবাক হয়ে বলল, কি তাহলে সামিয়া এখানে কেন? সামিয়া বলল, আসলে আঙ্কেল। এরপরে সামিয়া সবকিছু বলল। আম্মু বলল, যা খুব ভালো, তাহলে আমরা ধুমধাম করে বিয়ে দিতে পারবো। ভাবি বলল, ঠিকই বলেছেন আম্মু, তাই তো বলি আমার দেবরজির শরীর এমন কেন? ভাবির কথা শুনে আবারও সবাই হাসতে লাগলো। সামিয়ার দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসতেছে। আমি লজ্জা পেয়ে সোফা থেকে উঠে আব্দুল্লাহকে রেখে রুমের দিকে আসার জন্য পা বাড়াতেই আমার মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে কোলে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, কি হয়েছে আম্মু? মেম বলল, বাবাই। এই লদ্দুলতে মিমকে আমি আমার আম্মুকে দেখিয়ে দিয়ে বললাম, এটা হলো তোমার দাদি। ভাইয়াকে দেখিয়ে দিয়ে বললাম, এটা তোমার বড় আব্বু। ভাবিকে দেখিয়ে দিয়ে বললাম, এটা তোমার বড় আম্মু। আর ছোট বাচ্চাকে দেখিয়ে দিয়ে বললাম, এটা হলো তোমার বড় ভাইয়া আব্দুল্লাহ আল রাফি। আমি আমার আব্বুকে দেখিয়ে দিয়ে বললাম, এটা তোমার দাদু। মিম খুশি হয়ে আমার কোল থেকে নেমে আব্বুর কোলে গিয়ে বলল, কি মদালে আমার দাদু আতেলে, আমারে দলতে নিয়ে যাবেলে, আমারে চকলেট কিনে দিবেলে। আমার আব্বু বলল, কিন্তু তোমাকে তো চিনলাম না আপু। মিম বলল, আমার নাম মিম হাত্তান, আমার বাবাইয়ের নাম তাহিদ হাসান মানে শাহিদ হাসান, আর আমার মামুনির নাম তামিয়া আক্তার মানে সামিয়া আক্তার। বোধের তো। আমার আব্বু মিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ রে আমার পাকা বুড়ি, আমি বুঝেছি। আব্বুর কথা শুনে মিম খিলখিল করে হেসে দিল। কেউ কখনো এভাবে আদর করে কথা বলেনি তো, তাই। আমি আব্বুকে বললাম, আমি তোমাদের মিমের সম্পর্কে বলতেছি। মিম তুমি তোমার আন্টিকে ডেকে নিয়ে আসো তো। নেহার কয়েকদিন পরে এক্সাম ছিল, এজন্য রুমে বসে পড়তেছিল। মিম ওর দাদুর কোল থেকে নামতে নামতে বলল, আচ্ছা বাবাই। মিম নেহাকে ডাকতে যাওয়ার পর আমি মিমের সম্পর্কে সবাইকে সবকিছু বললাম। এরপরে আমি বললাম, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মিমকে আমার মেয়ে হিসেবে রাখবো, কোনোদিন তাকে বাবার অধিকার থেকে বঞ্চিত করব না। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কখনো আমার মেয়েকে এসব কথা বলবে না। আব্বু বলল, ঠিক আছে। আর আমার নাতনি হিসাবে খুব পছন্দ হয়েছে। আম্মু বলল, আমারও। ভাইয়া বলল, বাবা আমি মিমকে নিয়ে ভেবেছি কি জানো? আব্বু বলল, কি? ভাইয়া বলল, মিমকে আমার রাফির বউ বানাবো। কি বলো রাফির মা? ভাইয়ের কথা শুনে সকলে হাসলাম। ভাবি হাসতে হাসতে বলল, ঠিকই বলেছ, বাড়িতেই বিয়ান বিয়াই পাবো। ভাবির কথা শুনে আবারও হাসতে লাগলাম। কতদিন পর আজ পরিবারের লোকজন মন খুলে হাসতেছে, ভাবতেই ভালো লাগতেছে। আম্মু আমাকে বলল, বাবা তুই মিমকে ওর আন্টিকে ডাকতে পাঠালি, ওর আন্টিকে? আমি বললাম, মিমের আন্টি হলো নেহা, মানে আমার বোন। আজ থেকে প্রায় 3 বছর আগে একটা হাসপাতালে। তারপর সবকিছু বললাম। কথা শেষ হতেই দেখি নেহা মিমকে কোলে নিয়ে নিচে নামতেছে। নেহা এসে আমার পাশে বসলো। আমি নেহাকে বললাম, নেহা এটা হলো আমার আব্বু। এরপরে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম।
নেহা আমার আব্বুকে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আমার আব্বু বলল, কষে একটা চড় মারবো বেয়াদব মেয়ে। গাইস, তোমাদেরকে বিরক্ত করার জন্য আই এম রিয়েলি সরি, তবে গল্পের মধ্যে কথাগুলো না বললেই নয়। তোমরা হয়তো জানো আমার ভয়েসের সেম গল্প অন্য চ্যানেলে 3 মিলিয়নের বেশি ভিউজ আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার অরিজিনাল চ্যানেলে এত পরিশ্রম করে কন্টেন্ট আপলোড করার পরেও 5,000-6,000 ভিউজ হয়। তো তোমাদের জন্য এত পরিশ্রম করে এত বড় পার্ট আজকে নিয়ে আসলাম এবং নেক্সট টাইমও নিয়ে আসবো। তো তোমরা একটু কষ্ট করে আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে আজকে 1,000 কমেন্ট কমপ্লিট করে দাও অ্যান্ড দ্রুত আমাকে 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, যাতে আমার চ্যানেলটা ঠিক হয়ে যায় এবং ভিডিওগুলো রিচ করে। গাইজ, তোমরা জানো তোমরা চাইলেই সম্ভব। গল্প শুনতে থাকবা আর একটু পর পর কমেন্ট করতে থাকবা, একজনের 7-8টা কমেন্ট করবা বা তার বেশিও কমেন্ট করবা। আঙ্কেল কি? হ্যাঁ, আজ থেকে বাবা বলে ডাকবি। বাবা, বুঝেছিস? নেহা আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, হ্যাঁ বাবা, বুঝেছি। আব্বু বলল, এই পাগলি মেয়ে, আর কখনো কান্না করবি না। এরপর আম্মু নেহাকে কাছে টেনে নিয়ে আম্মুর গলা থেকে একটা হার খুলে পরিয়ে দিয়ে বলল, বাহ, আমার মেয়েকে তো খুব মানিয়েছে। নেহা অনেকদিন পর এমন একটা মায়ের আদর পেয়ে নিজের আবেগ আর ধরে রাখতে পারলো না, আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আম্মু নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর যেন কখনো আমার মেয়েকে কান্না করতে না দেখি। নেহা চোখের পানি মুছে বলল, ঠিক আছে আম্মু। আম্মু বলল, গুড গার্ল। এরপরে ভাইয়া নেহাকে কাছে ডেকে পাশে বসিয়ে নেহাকে বলল, কোন ক্লাসে পড়িস বোন? আমি কিন্তু তোকে তুই করে বলবো। নেহা বলল, সমস্যা নেই ভাইয়া, আমি এবার মেডিকেল 2য় বর্ষে। ভাইয়া নেহার কপালে চুমু দিয়ে বলল, তাহলে আমাদের পরিবারের মধ্যে ডাক্তার আর মাস্টার আসলো। ভাবি হাসতে হাসতে বলল, ঠিকই বলেছ। ভাইয়া বলল, আমার ভাই যে আমাদের এত কিছু উপহার দিবে তা ভাবতেও পারিনি। প্রথমে একটা ফুটফুটি মিষ্টি ভাতিজি, এখন আবার একটা বোন। আম্মু বলল, আমিও খুব খুশি হয়েছি এদের দুজনকে পেয়ে। আরো কিছুক্ষণ কথা বলার পর আমি মিম আর রাফিকে আমার কাছে ডাকলাম। দুজনেই আমার কাছে আসার পর আমি মিমকে বললাম, আম্মু, এটা তোমার ভাইয়া, আর আব্বু, এটা তোমার আব্বু, দুজনেই খেলা করো। আচ্ছা? মিম বলল, আচ্ছা বাবাই। মিম রাফিকে বলল, ভাইয়া তোমার নাম কি? রাফি মিমকে বলল, আমার নাম আব্দুল্লাহ আল লাফি চৌধুরী। তোমার? এ কি, আমার ভাতিজাও তো দেখি আমার মেয়ের মতো অস্পষ্ট ভাবে কথা। বা এদের স্বামী স্ত্রীর তো দেখি এখন থেকে মিল আছে। মিম বলল, আমার নাম মিম হাতান। এরপরে ওরা দুজন বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলো। মিম বলতেছে, আমার বাবাই আমাকে ততলেট দেয় আদল তলে। রাফিও তার বাবা তাকে কি দেয় তা বলতেছে। একটু পরে সামিয়া এসে আমাদের নাস্তা করার জন্য ডাকলো। আমরা সকলে নাস্তা করতে বসলাম। সামিয়া আর ভাবি দাঁড়িয়ে থেকে খাবার প্লেটে তুলে দিচ্ছে। মিম আর রাফি ওদের দাদির কাছে বসেছে। ওদের খাইয়ে দিয়ে আম্মু নেহাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে আবার সোফায় বসলাম। আব্বু আমাকে বলল, শাহিদ, তোদের সবকিছু প্যাক করে নে, আজ থেকে আমাদের সাথে থাকবি, রেডি হয়ে নে। আমি বললাম, বাবা, আমি তো এখান থেকে যেতে পারবো না, আমার অফিস আছে। আম্মু বলল, আমি কোনো কথা শুনতে চাই না, কতদিন পর তোকে কাছে পেয়েছি, আর ছাড়তে চাচ্ছি না, তুই এখন আমাদের সাথেই থাকবি। আমি বললাম, কিন্তু আমাকে আর বলতে না দিয়ে ভাইয়া বলল, কোনো কিন্তু নয়, তুই আজ আমাদের সাথে যাচ্ছিস, এটাই ফাইনাল। আর হ্যাঁ নেহা বোন, তুইও বের হ, আজ থেকে তুই আমাদের সাথে থাকবি। সামিয়ার দিকে তাকিয়ে দেখি করুণ ভাবে আমার দিকে তাকিয়ে আছে, মানে তার যাওয়ার মতামত আছে। এছাড়াও অনেকদিন হয়ে গেল সামিয়া বাসাতে যায়নি, আর নেহারও একটা মা বাবার প্রয়োজন। বিভিন্ন দিক বিবেচনা করে আমি বললাম, ঠিক আছে চলো। আমি রুমে এসে প্রয়োজনীয় পোশাকগুলো আর কিছু প্রয়োজনীয় কাগজপত্র প্যাক করে নিলাম। এরপরে তিশাকে ফোন করে বললাম, আমি 1 মাসের জন্য রাজশাহীতে যাচ্ছি, অফিসটা সামলে নিও, আর কোনো সমস্যা হলে আমাকে জানাতে বললাম। তিশা হ্যাঁ বলল, আর আমার তিশার উপর যথেষ্ট বিশ্বাস আছে যে সে সব ভালোভাবে দেখাশোনা করবে। এরপরে এতিমখানার ম্যানেজারের সাথে কথা বলে লাগেজ নিয়ে নিচে আসলাম। একটু পরে ওর মা আর ওর আন্টি একসাথে নিচে আসলো। বাসা থেকে বের হয়ে দারোয়ান চাচাকে বলে গাড়ি নিয়ে বের হলাম রাজশাহীর উদ্দেশ্যে। আমার গাড়িতে আছে সামিয়া, নেহা আর ভাবি, আর ভাইয়ার গাড়িতে আছে মা বাবা, মিম, আব্দুল্লাহ আর ভাইয়া। দীর্ঘক্ষণ ধরে ড্রাইভ করার পর পৌঁছে গেলাম রাজশাহীতে। বাসায় পৌঁছে আমি রুমে গেলাম। ভাবি নেহাকে নেহার রুম দেখিয়ে দিল, আর সেখানে সামিয়া আর মিমও গেছে। ফ্রেশ হয়ে নাস্তা করে আমি, মিম আর সামিয়া বের হলাম সামিয়াদের বাসার উদ্দেশ্যে। নেহা আসেনি, ও শরীর ক্লান্ত, তাই রেস্ট নিচ্ছে। হবু শ্বশুর বাড়ি পৌঁছানোর পরে তারা তাদের মেয়ের সাথে কিউট একটা নাতনি পেয়ে অনেক খুশি হয়ে গেছে। শ্বশুর বাড়ি জামাই আদর পাওয়ার পরে আমি মিমকে নিয়ে বাসায় চলে আসলাম। সামিয়া আসতে চেয়েছিল, ওকে আনিনি, কারণ ওর বাবা মা ওকে অনেকদিন পর পেয়েছে, তারা ওর সাথে একটু কথা বলবে।
আড্ডা দিবে, এজন্য ওকে আনিনি। বাসায় এসে মিম রাফিকে দেখতে পেয়ে ওর সাথে খেলতে গেল। আমি একটু রেস্ট নিয়ে বের হলাম বন্ধুদের সাথে দেখা করতে। তাদের একটা জায়গার ঠিকানা দিলাম। আমি সেখানে পৌঁছানোর পরেই ওরা দুজন মানে রাফি আর শিফা চলে আসলো। ওদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দিতে দিতে রাত প্রায় 8টা বেজে গেল। ওদেরকে বিদায় দিয়ে কিছু ফুচকা আর কিছু চকলেট নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল বাজাতেই ভাবি এসে দরজা খুলে দিল। বাসার ভিতরে ঢুকে দেখি সামিয়ার আব্বু আম্মু, আমার আব্বু আম্মু আর ভাইয়া সোফায় বসে থেকে কি যেন আলোচনা করতেছে। আমি সামিয়ার আব্বু আম্মুকে সালাম দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব। এমন সময় আব্বু আমাকে দাঁড়াতে বলল। আমি দাঁড়িয়ে গেলাম। আব্বু আমাকে বলল, শাহিদ, এই মাসের 5 তারিখে তোমার আর সামিয়ার বিয়ে, এই বিষয়ে তোমার কোনো আপত্তি আছে? আমি বললাম, না বাবা, কোনো আপত্তি নেই। সামিয়ার বাবা বলল, আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কোনো সমস্যা নেই। তারা আরো কিছু কথা বলল। আমি না শুনে রুমে চলে আসলাম। রুমে ঢুকে দেখি সামিয়া, নেহা, মিমার রাফি বেডে বসে থেকে ল্যাপটপে কি যেন দেখতেছে। সামিয়া আমাকে দেখতে পেয়ে ল্যাপটপ রেখে আমাকে বলল, কোথায় গিয়েছিলে? আমি বললাম, বন্ধুদের সাথে দেখা করতে। সামিয়া বলল, আচ্ছা ফ্রেশ হয়ে নাও। আমি আর কথা না বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে সামিয়া আর নেহাকে কিছু ফুচকা দিলাম। আর কিছু রেখে নেহাকে তার ভাবিকে দেওয়ার জন্য বললাম। আর চকলেটগুলো মিমার রাফিকে দিলাম। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে সকলে ডিনার করতে গেলাম। দুই পরিবার খুব আনন্দে ডিনার সেরে ফেললাম। ডিনার শেষে সামিয়া, সামিয়ার বাবা মা ওরা ওদের বাসায় চলে গেল। আমি ওদের বিদায় দিয়ে রুমে আসলাম। জার্নি করার ফলে শরীরটা বেশ ক্লান্ত হয়ে পড়েছে। আর মিম ওর দাদা দাদির কাছে শুয়ে পড়েছে। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে সকলে মিলে বের হলাম শপিং মলের উদ্দেশ্যে, কারণ বিয়ের আর মাত্র 2 দিন বাকি। দীর্ঘ 4 ঘন্টা সময় নিয়ে দুই পরিবারের শপিং করা শেষ হলো। বাসায় এসে গোসল করে লাঞ্চ করে বের হলাম বন্ধুদের দাওয়াত দেওয়ার জন্য। ওদের দাওয়াত দিয়ে আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকা পৌঁছে সরাসরি অফিসে গেলাম। অফিসে গিয়ে সকল স্টাফদের 2 দিনের ছুটি দিলাম আর আমার বিয়ের দাওয়াত দিয়ে আসলাম। এরপরে গাইস, মনে আছে সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করার কথা? আজকের টার্গেট কিন্তু 1000 কমেন্ট এন্ড হচ্ছে 20,000 সাবস্ক্রাইবার। আর গাইস, তোমাদেরকে একটা মেসেজ দিব, তোমরা এই গল্প বা আমার কণ্ঠের যে কোনো গল্প যে চ্যানেল থেকে শোনো না কেন, আমার অরিজিনাল চ্যানেলে আসার আমন্ত্রণ রইল। চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। এতিমখানায় গিয়ে বাচ্চাদের দেখে আসলাম। বাচ্চাদের দেখে আবার রওনা দিলাম রাজশাহীতে। বাসায় আসতেই রাত হয়ে গেল। ফ্রেশ হয়ে ডিনার করে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু কথা বলে রুমে আসলাম। রুমে এসে সামিয়াকে ফোন দিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। এইভাবে ব্যস্ততার মধ্য দিয়ে কেটে গেল একটা দিন। আজকে গায়ে হলুদের অনুষ্ঠানটা বেশ আনন্দই কেটে গেল। হলুদ সন্ধ্যা শেষে সামিয়া ওদের বাসায় চলে গেল আর আমি রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। আজকে আমার বিয়ে, ভাবতেই কেমন জানি বড় লাগতেছে। আমরা বাসা থেকে রওনা দিলাম সামিয়ার বাসার উদ্দেশ্যে। আমার গাড়িতে আছে নেহা, মিম, ভাবি, রাফি, শিফাত, ইকবাল, সাকিব আর রিয়াদ। হ্যাঁ, ওরাও এসেছে। গাড়ি থেকে নেমে গেটের কাছে যেতেই কয়েকটা শালিকা মানে সামিয়ার কাজিনরা গেটে ফিতা বেঁধে দিয়ে বলল, টাকা ছাড়া নাকি আমাদের ভিতরে ঢুকতে দিবে না। রাফি ওদের বলল, কত টাকা চাই আপনাদের? ওদের মধ্যে একজন বলল, 50,000 টাকা। শিফাত বলল, কি, এত টাকা হবে না, কম করুন। ওদের মধ্যে আরেকজন বলল, না, 50,000 টাকাই দিতে হবে। আমার বন্ধুরা ওদের সাথে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি করে অবশেষে 20,000-এ নিয়ে আসলো। আমি পকেট থেকে 20,000 টাকা বের করে দিয়ে ফিতা কেটে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই উপর থেকে আমাদের উপর ফুল পড়া শুরু হলো। আর এতক্ষণ মিম নেহার কাছে ছিল। বিয়ের যাবতীয় কার্যকলাপ শেষ করে সামিয়ার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম। সামিয়া ওর বাবা মার কাছ থেকে বিদায় নেওয়ার সময় প্রচুর পরিমাণে কেঁদেছে। এর আগে কখনো এমন কান্না করতে দেখিনি। আর হ্যাঁ, বিয়েতে প্রিন্সিপাল স্যার মানে সামিয়ার মামাও এসেছিলেন। গাড়িতে পুরো রাস্তা সামিয়া আমার কাঁধে মাথা রেখে কান্না করছিল। আমিও তাকে নিষেধ করিনি, কারণ সে তার মা বাবাকে ছেড়ে অন্য আরেকজনের কাছে চলে যাচ্ছে। এতে কান্না করাটাই স্বাভাবিক। বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে দরজার কাছে যেতেই আম্মু সামিয়াকে এসে বরণ করে নিল। নেহা আর ভাবি সামিয়াকে আমার রুমে নিয়ে গেল আর আমি বন্ধুদের সাথে ছাদে গেলাম। ছাদে বেশ কিছুক্ষণ ধরে আড্ডা দিতেই আম্মু এসে ডেকে গেল রুমে যাওয়ার জন্য। আমি বন্ধুদেরকে বিদায় দিয়ে ছাদ থেকে নেমে আসলাম। আমার রুমের দরজার কাছে আসতেই দেখি ভাবি আর নেহা দাঁড়িয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না কেন তারা দাঁড়িয়ে আছে। ওদের পাওনাটা মিটিয়ে দিতেই ওরা দুজন আমাকে কিছু টিপস দিয়ে চলে গেল। আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম। আমাকে দেখে সামিয়া খাট থেকে নেমে আমার পায়ে সালাম দিতে গেলে আমি আটকিয়ে আমার সামনে দাঁড় করিয়ে বললাম, আরে পাগলি, তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। অজু আছে তোমার? সামিয়া বলল, হ্যাঁ আছে।
আমি আলমারি থেকে একটা শাড়ি বের করে দিয়ে বললাম, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এসো। সামিয়া বলল, আচ্ছা। সামিয়া ওয়াশরুমে যাওয়ার পরে আমি আমার ড্রেস চেঞ্জ করলাম। একটু পরে সামিয়া বের হলো। এরপরে দুজনে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করলাম। এরপরে সামিয়াকে কোলে নিয়ে বেডের এক পাশে বসিয়ে দিয়ে আমি ওর পায়ের কাছে গিয়ে পকেট থেকে একটা নেকলেস বের করে বললাম, মনে আছে এই নেকলেসটার কথা? সামিয়া বলল, হ্যাঁ, এটা তো তুমি মিমের জন্য কিনেছিলে। আমি বললাম, না রে পাগলি, এটা তোমার জন্যই কিনেছিলাম, কিন্তু সেদিন তোমাকে রাগানোর জন্য ওইটা বলেছিলাম। সামিয়া রেগে গিয়ে বলল, কি? আমি সেদিন কত কষ্ট পেয়েছিলাম জানো? দাঁড়াও, আজকে দেখাচ্ছি মজা। এরপরে সামিয়া আমাকে তার কাছে টেনে নিয়ে 4 ঠোঁট এক করে দিল। অতঃপর আমরা হারিয়ে গেলাম পবিত্র বন্ধনের মাধ্যমে ভালোবাসার অতল গভীরে। ফজরে ঘুম ভাঙলো সামিয়ার ডাকে। ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়লাম। আবার ঘুম ভাঙলো মেয়ের ডাকে। মিম বলল, বাবাই বাবাই, ও তো দাদু তোমালে দাঁতে। আমি বললাম, যাচ্ছি আম্মু। আচ্ছা আম্মু, তোমার মামুনি কোথায়? মিম বলল, মামুনি বলো আম্মুর তাতে রান্না করতেছে। আমি বললাম, ও আচ্ছা আম্মু, তুমি যাও, আমি আসতেছি। মিম বলল, আচ্ছা বাবাই। মোবাইলটা হাতে নিয়ে দেখি 9:30 বেজে গেছে। হায় আল্লাহ, লোকে কি বলবে এতক্ষণ ঘুমালে। ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করলাম। দুপুরের সময় শ্বশুর বাড়ি থেকে লোকজন আসলেন আমাদের নিয়ে যাওয়ার জন্য। মিম আর সামিয়া বের হলো তাদের সাথে যাওয়ার জন্য। অতঃপর আম্মু আব্বু থেকে বিদায় নিয়ে রওনা দিলাম শ্বশুর বাড়িতে। সেখানে পৌঁছে আমি সামিয়া আর মিম সামিয়ার রুমে গেলাম। একটু পরে শাশুড়ি আম্মু এসে নাস্তা করার জন্য ডেকে গেলেন। বেশ ভালোভাবেই কেটে গেল কয়েকদিন শ্বশুর বাড়িতে। আজকে বাসায় যাব, তাই আমরা বের হলাম বাড়িতে যাওয়ার জন্য। আমাদের বাসায় পৌঁছতে রাত হয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে ডিনার করে সকলের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। আমি এক পাশে, মিম মাঝখানে, আর অন্য পাশে সামিয়া। আমাদেরকে এইভাবে থাকতে দেখে মিম আমার গলা জড়িয়ে ধরে বলল, বাবাই, মামুনিয়তি আমাদের সাথে থাকবে। কোনোদিন আমাকে আর সামিয়াকে এইভাবে থাকতে দেখিনি, মানে বেডে শুয়ে থাকতে দেখিনি, তো তাই এমনটা বলতেছে। আমি সামিয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বললাম, হ্যাঁ আম্মু, আমাদের সাথেই থাকবে। আমাদের সাথে না থাকলে তোমার ভাইয়া হবে কিভাবে? সামিয়া লজ্জা পেয়ে বলল, যা দুষ্টু, মুখে কিছু আটকায় না। মিম বলল, তোর কি আমার ভাইয়া হবে? আমি বললাম, হ্যাঁ আম্মু। মিম ওর মামুনির গলা জড়িয়ে ধরে বলল, তুই মদালে, আমার ভাইয়া হবে লে। সামিয়া মিমকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে বলল, ঘুমাও মা, অনেক রাত হয়েছে। মিম বলল, আত্মা মামুনি। এরপরে আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হলাম। আড্ডা দিয়ে বাসায় এসে গোসল করে সামিয়া, মিম, নেহা আর রাফিকে নিয়ে ঘুরতে বের হলাম। ভাবিকে আসতে বলছিলাম, কিন্তু আসবে না। অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করে বাসায় আসলাম। আর এইভাবে আনন্দের মাধ্যমে অতিবাহিত হলো 1 মাস। আজকে সবাই একসাথে ডিনার করতেছি। আমি বললাম, আব্বু আমি ঢাকায় যাব। আব্বু অবাক হয়ে বলল, কেন? আমি বললাম, আসলে আমার অফিস, হাসপাতাল আর একটা এতিমখানা আছে, সেগুলো দেখাশোনা করার জন্য সেখানে থাকতে হবে। আম্মু বলল, না যাওয়া হবে না। আমি বললাম, আম্মু বোঝার চেষ্টা করো, আমি সপ্তাহে 2-1 দিন এসে থেকে যাব। আম্মু কোনো মতেই রাজি না, এছাড়া সবাই রাজি। আম্মুকে বোঝানোর পরে বলল, নেহাকে আমার কাছে রেখে যেতে হবে। আমি বললাম, কিন্তু। আম্মু বলল, কোনো কিন্তু নয়। আমি বললাম, ঠিক আছে। এরপরে নেহাকে টিসি নিয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি করিয়ে দিলাম। আর আমরা আজকে সকালে ঢাকা যাওয়ার জন্য বের হলাম। আব্বু আম্মু সবার থেকে বিদায় নিয়ে বের হলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। তবে আসার সময় নেহা আমাকে জড়িয়ে ধরে প্রচন্ড কান্না করছিল। নেহাকে বুঝিয়ে সুজিয়ে রেখে আসলাম। আমার মতে আমার মা বাবার কাছে নেহা ভালো থাকবে। দীর্ঘক্ষণ ধরে জার্নি করার পরে ঢাকায় এসে পৌঁছলাম। গাড়ি পার্ক করে বাসায় ঢুকে রুমে এসে ফ্রেশ হলাম। এরপরে আসার সময় যে খাবার নিয়ে এসেছিলাম তা 3 জনে খেয়ে শুয়ে পড়লাম। সন্ধ্যায় সামিয়ার ডাকে ঘুম থেকে উঠলাম। এরপরে একটু ঘোরাফেরা করে তিশাকে ফোন দিয়ে কালকে অফিসে যাওয়ার কথা বললাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে গেলাম। আর বাসায় সামিয়া আর মিম আছে। আর হ্যাঁ, সামিয়া এখন জব করে না, এখন সংসার সামলায়। অফিস শেষ করে বাসায় আসলাম। এরপরে মা এবং মেয়েকে নিয়ে ঘুরতে বের হলাম। আর এইভাবে ঘোরাফেরা করে অফিসে কাজ করে বাবা মাকে কিছু সময় দেওয়ার মাধ্যমে কেটে গেল 4 বছর। আজকে সকালে আমরা রাজশাহীতে এসেছি। এখন সকলে ডিনার করার পরে বসে থেকে আড্ডা দিচ্ছি। হঠাৎ তৌহিদ কান্না করতে করতে আমার কাছে এসে বলল, বাবাই, আপু আমার চকলেট কেলে নিতে। আমি মিমকে বললাম, কি ব্যাপার আম্মু, তুমি আমার আব্বুর থেকে চকলেট নিয়েছো কেন? মিম ওর মায়ের কোলে বসতে বসতে বলল, না বাবাই, আমি তৌহিদের চকলেট নেইনি। তৌহিদ আমাকে দিয়েছে, আমি খেয়ে নিয়েছি। এখন সে আবার চাচ্ছে, এখন কোথায় পাবো বলো? মিমের কথা শুনে সবাই হেসে দিল। আর তৌহিদ ভ্যা ভ্যা করে কান্না করে দিল। নেহা এসে তৌহিদকে কোলে নিয়ে বলল, কি হয়েছে আমার জামাইয়ের? তৌহিদ কান্না করতে করতে বলল, দেখো তো থাতুলি মা, আমার চকলেট আপু নিয়ে দিতে না। ও কিছু বুঝলে না তাই তো?
ওকে বলতেছি। তৌহিদ হলো আমার আর সামিয়ার ছেলে, বয়স 3 বছর। আমাদের বিয়ের 1 বছর পরেই জন্মগ্রহণ করে। আর আমার মেয়ের বয়স প্রায় 8 বছর। একটু আগেই ওদের মধ্যে চকলেট নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। তবে তাদের ভাই বোনের ভালোবাসাটা অনেক গভীর। নেহা এখন ডাক্তার, আর নেহার বিয়েও হয়েছে ডাক্তারের সাথে। তাদের আছে 2 বছরের একটা কন্যা সন্তান, যার নাম হলো মাইশা। আর আমার ভাইয়ের একটাই সন্তান আছে, আব্দুল্লাহ আল রাফি। আর কোনো সন্তান নেয়নি। সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে মিমার তৌহিদ ওদের দাদা দাদির রুমে গেল থাকার জন্য। আমি আর সামিয়া চলে আসলাম আমাদের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বেডে শুয়ে পড়লাম। একটু পরে সামিয়া এসে আমার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়লো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, সামিয়া তুমি কি বলতে পারবে আমাদের এই সুখের সংসারের মধ্যে মূল উক্তি কোনটা? সামিয়া বলল, হ্যাঁ পারবো। আমি বললাম, বলো দেখি। সামিয়া বলল, আমাদের এই সুখের সংসারের মূল উক্তি হলো এক্স যখন ইংলিশ ম্যাম। গাইজ, ফাইনালি তোমাদের এত এত পছন্দের গল্পটা আজকে শেষ হয়ে গেছে। জানি গল্পটা তোমরা অনেক বেশি মিস করবা, কিন্তু কিছু করার নাই। যেহেতু গল্প, সেহেতু শেষ তো একদিন হবেই বলো। তবে তোমাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি, তোমরা নেক্সট টাইম আমার কাছ থেকে এর থেকেও অনেক অনেক ভালো স্টোরি পাবা। নেক্সট টাইম এমন কিছু আসবে যা তোমরা এখনো কল্পনা করতে পারো নাই। তো কিছুদিন সময় লাগবে সবকিছু ঠিকঠাক করতে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।